ঠিক কি পরিস্থিতি? এবার মুখ্য সচিবকে তলব নির্বাচন কমিশনের। কাল বিকেল 5টায় নির্বাচন কমিশনের তলব করা হয়েছে মুখ্য সচিব মনোজ পন্তকে। দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে তলব করা হয়েছে। আগামীকাল ঠিক বিকেল 5টায় তলব করা হয়েছে মুখ্য সচিবকে। আগামীকাল ঠিক বিকেল 5টায় নির্বাচন কমিশনে তলব করা হলো মুখ্য সচিবকে। 2 ইআরও ও 2 এইআরওর বিরুদ্ধে যে ঘটনা ঘটেছে, কেন রিপোর্ট পেশ করা হলো না সেদিকেও নজর থাকবে এবং তার পাশাপাশি এই পরিস্থিতি ঠিক কোন দিকে মোড় নিতে পারে, কি কি করার থাকতে পারে নির্বাচন কমিশনের হাতে, সমস্ত বিষয় নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আপডেট নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি খালিদ জামাল এবং নিউজরুম থেকে সরাসরি রয়েছেন ডেপুটি এডিটর শিলাদিত্য কর। শিলাদিত্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে যেটা উঠেছে, যেটা বলা বোধহয় উচিত এই মুহূর্তে সব থেকে বড় খবর, যে খবরে প্রশ্ন উঠছে, অর্থাৎ এই জায়গা এই পরিস্থিতি কেন তৈরি হলো এবং এরপর কি, যেখানে মুখ্য সচিবকে তলব করা হলো, তার মানে তুমি বুঝতে পারছো যে একেবারে সেই জায়গায় মূলত প্রশ্ন করা হচ্ছে যে কেন ব্যবস্থা গ্রহণ করা হলো না সার্বিকভাবে। কিন্তু রাজ্যের তরফ থেকে গতকাল চিঠি দিয়ে যেটা জানানো হয়েছিল তার পরিপ্রেক্ষিতে তাহলে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তার মানে সন্তুষ্ট নয় কি, এই প্রশ্ন বারবার করে উঠে আসছে। তার মানে এরপর কি পদক্ষেপ গ্রহণ করা হতে পারে? গতকাল চিঠিতে ঠিক কি উল্লেখ করা হয়েছিল এবং আগামীকাল যে ইতিমধ্যে মুখ্য সচিবকে তলব করা হয়েছে এর পুরো বিষয়ে ঠিক কি কি উল্লেখ করা হয়েছে? তিথি, তোমার সঙ্গে তো কথা বলবে এবং তারই সঙ্গে খালিদ জামাল। গতকাল যখন আমরা প্রথম এই খবর ক্যালকাটা নিউজ ব্রেক করে, আমাদের দুই প্রতিনিধি বিপ্লব চক্রবর্তী এবং খালিদ জামাল একই সঙ্গে ছিল, দুজনেই বিস্তারিতভাবে তথ্য তুলে ধরেছিল। আবারও খালিদের কাছে যাব এবং আরও জানার চেষ্টা করব। খালিদ, তার মানে কি অসন্তুষ্ট নাকি বিশেষ বিশেষ বিষয়ে জানার চেষ্টার জন্যই একেবারে মুখ্য সচিবকে দিল্লিতে তলব? একেবারে শিলাদিত্য, বলা যেতে পারে যে নবান্নর সঙ্গে নির্বাচন সদনের যে সংঘাত সেটা কিন্তু আরও তীব্র হলো। তার কারণ হচ্ছে সরাসরি কিন্তু এবার মুখ্য সচিবকে ডেকে পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। আমরা জানি যে বিগত কয়েকদিন ধরে ইআরও এবং তার পাশাপাশি ডেটা এন্ট্রি অপারেটর এদেরকে নিয়ে যে বিতর্ক তুঙ্গে ছিল, সেই বিতর্ক কিন্তু আরও বেশি তীব্র হচ্ছে। তার কারণ হচ্ছে যেভাবে জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল যে এই দুজন এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। সেই কঠোরতম ব্যবস্থা কি ছিল? তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে এবং তাদেরকে সাসপেন্ড করতে হবে, যেটা নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু যেটা দেখা গেল যে গতকাল আংশিকভাবে একটা মান্যতা দিয়ে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব একটা পদক্ষেপ গ্রহণ করলেন। সেই পদক্ষেপটা কি ছিল? সেই পদক্ষেপটা ছিল একজন এইআরও এবং তার পাশাপাশি একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে শুধুমাত্র তাদেরকে নির্বাচনী কাজকর্ম থেকে অব্যাহতি দেওয়া। এবং এইখানেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশন মনে করছে যে তাদের যে নির্দেশ, সেই নির্দেশকে কিন্তু অমান্য করেছে নবান্ন এবং সেই কারণে মুখ্য সচিবকে সরাসরি তলব করা হয়েছে। আগামীকাল বিকেল 5টার মধ্যে কিন্তু নির্বাচন সদনে তাকে সশরীরে হাজিরা দিতে হবে। শুধু হাজিরা দিতে হবে না, তাকে কিন্তু ব্যাখ্যা দিতে হবে কেন তিনি জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশিকা ছিল সেই নির্দেশিকাকে তিনি পালন করেননি, কেন যে নির্দেশ দেওয়া হয়েছিল যে এই এইআরও এবং ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড করতে হবে, তাদের বিরুদ্ধে এফআইআর লঞ্চ করতে হবে, সেটা কেন করা হয়নি সেই ব্যাখ্যাটা কিন্তু একদিকে চাইবে। অন্যদিকে মুখ্য সচিবকে আমরা জানি যে আসবো। খালিদ, সঙ্গে থাকো। শিলাদিত্য, এই মুহূর্তে তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের টেলিফোন লাইনে। বৈশ্বনাথদা, আপনি নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে মুখ্য সচিবকে তলব করা হয়েছে। মূলত কি ব্যবস্থা নেওয়া হয়েছে, আদৌ ব্যবস্থা নেওয়া হলো কিনা, নাকি আংশিকভাবে ব্যবস্থা, তার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস এই বিষয়টাকে কিভাবে দেখছে? একটা উত্তর দিয়েছেন, মুখ্য সচিব জানিয়েছেন যে এটা পূর্ণাঙ্গ তদন্ত করে 1 সেকেন্ড রিপোর্ট পাঠানো হবে। এবার নির্বাচন একটা কনস্টিটিউশনাল বডি আর এখানে একটা ইলেক্টেড গভর্নমেন্ট, যেখানে মানুষ তাকে ইলেক্ট করেছে। নির্বাচন এখনো 10 মাস 12 মাস দেরি আছে। তার আগে নির্বাচন হস্তক্ষেপ করেন, এটা তো আইনি প্রশ্ন। আমি তো ইলেকশন কমিশন কি বলেছি কোনো মন্তব্য মনে করি থাকে এটা সেটা এবার নির্বাচন কমিশন দেখা যাবে আইনি জায়গায় নিশ্চিতভাবে ব্যাখ্যা থাকবে।
ধন্যবাদ বৈশ্বনাথ। অর্থাৎ এরপর দেখা যাবে আইনি পথে মূলত কোন দিকে পুরো বিষয়টা যায়। সুতরাং জটের জায়গা বা প্রশ্নের জায়গা এগুলো কিন্তু রয়ে যাচ্ছে। খালিদ, তিথি একটু আগে যে প্রসঙ্গ তোমাকে জিজ্ঞেস করছিল বা যেটা জানার চেষ্টা করছিল, তার মানে জটের জায়গা কি তৈরি হলো? কারণ যে নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং একেবারে এফআইআর এর নির্দেশ, সেই জায়গায় আংশিকভাবে পালন, অর্থাৎ ওপর পুরোটা হলো কি, সে কারণেই প্রশ্ন উঠছে খালিদ। একেবারে শিলাদিত্য, দেখো, যে চিঠিটা মুখ্য সচিব দিয়েছেন তার প্যারা 4 যদি আমরা পড়ি তাহলে সেখানে বলা হয়েছিল যে প্রাথমিকভাবে কিন্তু তদন্ত করা হয়েছে এবং সেই তদন্তের ভিত্তিতে এই দুজনকে আপাতত অব্যাহতি দেওয়া হয়েছে, এই কথাটা কিন্তু উল্লেখ ছিল। কিন্তু তারপরে পরবর্তী পদক্ষেপের ক্ষেত্রে যেটা আজকে মুখ্য সচিব যেটা জানানো হয়েছে মুখ্য সচিবের পক্ষ থেকে, নবান্নর পক্ষ থেকে, সেটা হলো যে এই যে দুজন ইআরও এবং দুজন এআরও এবং ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু একটা 3 সদস্য তদন্ত কমিটি গঠন করেছে নবান্ন এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলবে, তাদেরকে ডাকা হবে এবং তাদের থেকে ব্যাখ্যা তলব করা হবে যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সে অভিযোগ আদৌ সঠিক আছে কিনা। সেই তদন্তটা কিন্তু ইতিমধ্যে করার যে নির্দেশ, সে নির্দেশ মুখ্য সচিব দিয়েছেন এবং আমরা জানি যে স্বরাষ্ট্র দপ্তর, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের একজন সিনিয়র আধিকারিকের নেতৃত্বে এই 3 সদস্য কমিটির গঠন করা হয়েছে এবং সেই তদন্ত প্রক্রিয়া এগোনো দ্রুত তদন্ত শেষ করে সে রিপোর্ট দিতে মুখ্য সচিব কিন্তু নির্দেশ দিয়েছেন। কিন্তু তারপরে যেটা দেখা গেল যে একেবারে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে একেবারে মুখ্য সচিবকে সরাসরি কিন্তু ডেকে পাঠানো হলো নির্বাচন সাধনে এবং তার থেকে ব্যাখ্যা চাওয়া হবে যে কেন তিনি জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশিকা ছিল সেই নির্দেশিকাকে তিনি পালন করেনি, অর্থাৎ তিনি মান্যতা দেননি কেন। একদিকে যখন জাতীয় নির্বাচন কমিশন যে তাদের যে আইন বিধি রয়েছে সেই আইন বিধিতে বলা হয়েছে যখন যে রাজ্য আধিকারিক যখন তারা নির্বাচন কমিশনের হয়ে কাজ করে তখন কিন্তু তাদেরকে জাতীয় নির্বাচন কমিশনের অধীনে তারা পড়ে যান। তারপরেও কেন এই যে 5 জন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়নি, এই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত রিপোর্ট নিয়ে কিন্তু তাকে আসতে বলা হয়েছে। শুধুমাত্র পদক্ষেপ কি গ্রহণ করেছেন, কি করেননি, কি করছেন সেটা নয়, একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে যাতে রিপোর্ট তিনি দেন যে কেন তিনি এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেননি, কেন তিনি এদেরকে সাসপেন্ড করেননি, কেন এই 5 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়নি, সমস্ত বিষয় নিয়ে। সঙ্গে থাকো খালিদ। শিলাদিত্য, এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপির রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। জগন্নাথ দা, ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা জাতীয় নির্বাচন কমিশন আগামীকাল মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছেন, বিকেল 5টার মধ্যে তাকে উপস্থিত হতে হবে। আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টা? দেখুন, মাননীয়ার অনুপ্রেরণা মুখ্য সচিবের প্রধান তাড়না হতে চলেছে। এখন স্বাধীনোত্তর কালে ভারতবর্ষের নির্বাচন কমিশনের কোনো ডাইরেক্টিভ বা নির্দেশিকা অতীতে কখনো কোনো রাজ্য সরকার, রাজ্য আধিকারিক এভাবে ডিফাই করেনি, এভাবে উপেক্ষা করেনি, তার উল্টো ব্যাখ্যা করেনি। আর ফলে সুপ্রিম কোর্টও দেখুন এফআইআর নিয়ে বিহারের যে কাজ চলছে নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করেনি, স্থগিতাদেশ করেনি। ভারতবর্ষের নির্বাচন প্রক্রিয়ায় সংবিধান স্বীকৃত অধিকার ভারতের নির্বাচন কমিশনের, এবং যে 4 অফিসারের বিরুদ্ধে শাস্তি দেওয়া হয়েছিল তারা তো নিজেরা কমিশনে এসে স্বীকার করে নিয়েছিল যে হ্যাঁ ভুলভ্রান্তির কারণে, ভুলভ্রান্তি নয় তারা বলেছিলেন ভুলভ্রান্তির কারণে সেখানে ভুয়ো নাম ঢুকে গেছে। কমিশন তাদের কনসিডার্ড ভিউ থেকে তাদেরকে শাস্তির ব্যাপারে বলেছিলেন, কিন্তু রাজ্য সরকার তাদেরকে বাঁচাতে গিয়ে পশ্চিমবঙ্গ প্রশাসনের, সামগ্রিক প্রশাসনের প্রশাসনিক দৃষ্টিভঙ্গি টুয়ার্ডস ম্যানেজমেন্ট অফ ইলেকশন এন্ড কন্ডাক্ট অফ ইলেকশন, সেটাতে একটা ভুল ধারণা তৈরি করেছে। এবং আমার ধারণা এর আগে অন্ধ্রপ্রদেশের মুখ্য সচিব ভারতের নির্বাচন কমিশনের কোন নির্দেশিকা পালন করতে গিয়ে গড়িমসি করায় ভারতের নির্বাচন কমিশন সে অন্ধ্রপ্রদেশের মুখ্য সচিবের বিরুদ্ধে ডিওপিটিতে ডিপার্টমেন্টাল প্রসিডিংস বা বিভাগীয় তদন্তের সুপারিশ করেছিল। শেষ পর্যন্ত অন্ধ্রপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী চিঠি লিখে নির্বাচন কমিশনের কাছে মুখ্য সচিবের হয়ে ক্ষমা চান এবং মুখ্য সচিবকে শাস্তির হাত থেকে বাঁচান। আমার ধারণা এই ভদ্রলোক যিনি এখন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব আছেন, তার পুরো ক্যারিয়ারে, তিনি এখন 6 মাসের এক্সটেনশনে রয়েছেন, পুরো ক্যারিয়ারের যে হার্ড আর্ন রেপুটেশন, সেই রেপুটেশন বা তার যে ইমেজ আছে একটা মোটামুটি সেটি ভালোই আছে, সেটি এই অনুপ্রেরণার কারণে চরম তাড়নার কারণ হতে চলেছে।
ধন্যবাদ জগন্নাথ দা। কথা বললাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিথি, তুমি যেটা শুনলে, অর্থাৎ ইতিমধ্যে বিজেপির তরফ থেকে রীতিমতো প্রশ্ন তোলা হচ্ছে এবং যে বিষয়টা ইতিমধ্যেই চলে আসছে গতকালকে ঘটনার পর, তিথি তুমি নিশ্চয়ই জানো, অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্য সংঘাতের জায়গা তৈরি হলো কিনা বা প্রশ্নের জায়গা তৈরি হলো কিনা। তিথি, আমাদের সঙ্গে খালিদ জামাল তো রয়েছে, খালিদের সঙ্গে আমরা আরেকবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। খালিদ, গতকালকে চিঠির পরিপ্রেক্ষিতে আজকের পাল্টা জাতীয় নির্বাচন কমিশনের এই বক্তব্য বা এই প্রশ্ন, তার মানে দ্বন্দ্বের জায়গা রয়ে গেল, তাই তো? একেবারে শিলাদিত্য, তার কারণ হচ্ছে যে নির্দেশ দেওয়া হয়েছিল সে নির্দেশ অস্বীকার করা হয়েছে বলা যেতে পারে। তার কারণ যে মান্যতা দেওয়ার কথা ছিল মুখ্য সচিবকে, বিশেষ করে মুখ্য সচিবকে কেন্দ্র করে যখন জাতীয় নির্বাচন কমিশন চিঠি দিয়েছিল, তখন মুখ্য সচিবকে তার কিন্তু মান্যতা দেওয়া উচিত ছিল বলে মনে করছে জাতীয় নির্বাচন কমিশন, এবং সেক্ষেত্রে তাদেরকে সেই পদক্ষেপ গ্রহণ করার দরকার ছিল, যে পদক্ষেপ গ্রহণ করতে বলেছিল জাতীয় নির্বাচন। খালিদ, যে প্রশ্নটা এই মুহূর্তে শিলাদিত্যও করলো, অর্থাৎ এই দ্বন্দ্বটা আরো কতটা জলঘোলা করতে পারে, এই বিষয়ে আমি তোমার কাছে আসবার চেষ্টা করব। খালিদ, শিলাদিত্য, এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। তিথি, অবশ্যই করে আমরা কথা বলবো। সুজনদা, আপনি জানেন ইতিমধ্যেই যে গতকালকে ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে, নবান্নের তরফ থেকে ইতিমধ্যেই চিঠি দিয়ে প্রকাশ করা এবং তাতে যে কঠিন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল আধিকারিকদের বিরুদ্ধে, তা কিন্তু নয়। সেই জায়গায় দাঁড়িয়ে জাতীয় নির্বাচন কমিশন তলব করলো মুখ্য সচিবকে আগামীকাল বিকেল 5টার মধ্যে। কিভাবে দেখছেন? দেখুন, জাতীয় নির্বাচন কমিশনের নানা ধরনের অপদার্থতা আছে, নিয়ে কোনো সন্দেহ নেই, এবং জাতীয় নির্বাচন কমিশন তার গঠন সহ প্রক্রিয়াটা এমন ভাবেই করেছে যেটা মোদিজির সুবিধে হয়, এইভাবেই করেছে, তা নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু আবার পাসওয়ার্ড ইত্যাদি ইত্যাদি শেয়ার করে দেওয়া নির্বাচনের কোনো আধিকারিক, বিসিএস অফিসার, সেটা গরিত অপরাধ, এটা নিয়েও তো কোনো সন্দেহ নেই, এটা করে দেওয়া যায় না। ফলে ওরা যখন খানিকটা বিজেপি তাদের মতো করে চালাতে চায়, আর এখানে আধিকারিকরা চলবে যেভাবে মমতা ব্যানার্জি বলবেন সেভাবে, নীতি নিয়ম আইন কানুনের ব্যাপার নয়, মমতা ব্যানার্জির কথা বা তার মতো করে চলবেন, এটাও তো কখনো হয় না, চলে না। নির্বাচন কমিশন যখন একটা অর্ডার দিয়েছে, তখন সেই অর্ডারটা কার্যকরী করার দায়িত্ব চিফ সেক্রেটারির। চিফ সেক্রেটারি যদি সেটা কার্যকরী না করেন, তিনি যে বুঝেই করেননি যে তাকে নির্বাচন কমিশন ডাকবে, ফলে এটা উনি জানেন যে ডাকবে, এখন ডেকেছে, উনি যাবেন অথবা যাবে না। বিধিসম্মত ব্যবস্থাপনাতেই নিশ্চয়ই রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন সঙ্গেই চলতে হবে। ধন্যবাদ সুজনদা। কথা বললাম সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। বিধিসম্মত ব্যবস্থা গ্রহণের দিকে এগোয় কিনা সেদিকেই নজর থাকবে। তিথি, আমরা আরো একবার চলে যাব। খালিদ আমাদের সঙ্গে রয়েছে। খালিদ, দ্বন্দ্বের কথা যেটা বারবার করে উঠে আসছে, তার মানে সেই জায়গাটা কি রয়ে গেল? একেবারে শিলাদিত্য, সুজন চক্রবর্তী কিন্তু ঠিক একেবারে সঠিক কথা বলেছেন। বলা যেতে পারে যে তিনি যাবেন কি যাবেন না, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। অর্থাৎ এই মুহূর্তে যে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন মুখ্য সচিবকে আগামীকাল বিকেল 5টা নির্বাচন সদনে হাজির হওয়া, সেই নির্দেশটাকে আদৌ কি মানবেন কিনা, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। তোমার সঙ্গে অবশ্যই এই বিষয় নিয়ে কথা বলবো। শিলাদিত্য, কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌম্যদা, ইতিমধ্যেই আপনি জানেন যে গতকাল নবান্নের তরফ থেকে ঠিক কি ব্যবস্থা নেওয়া হয়েছিল আধিকারিকদের বিরুদ্ধে, যাতে সন্তুষ্ট নয় বলেই ইতিমধ্যেই বোঝা যাচ্ছে, এবং যার পরিপ্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশন তলব করেছে, ইতিমধ্যেই মুখ্য সচিবকে তলব করা হয়েছে এবং আগামীকাল বিকেল 5টার মধ্যে তাকে উপস্থিত হতে হবে। কিভাবে দেখছেন আপনারা? দেখুন, আমি পরিষ্কার একটা কথা বলতে চাই যে চুরি মানে চুরি। সেটা যদি মহারাষ্ট্রে হয়, মধ্যপ্রদেশে হয়, গুজরাটে হয়, রাজস্থানে হয়, পশ্চিমবঙ্গে হয়, চুরি চুরি। ই ভোটার, মৃত ভোটার, এসবগুলো থাকলে চুরি, অবৈধ ভোটার ঢুকিয়ে রাখা, জোর করে ঢোকানো, এটা হচ্ছে সম্পূর্ণভাবে গণতন্ত্রকে হত্যা করা, সে যেখানেই হোক। তার বিরুদ্ধে রাহুল গান্ধীর নির্দেশে সারা ভারতবর্ষে লড়াই হচ্ছে। এসআইআর এর নাম করে যেমন বৈধ ভোটার বাদ দেওয়ার চেষ্টা করছে বিজেপি, নির্বাচন কমিশন নির্যাতন কমিশনে রূপান্তরিত হয়েছে। আর ঠিক পশ্চিমবঙ্গে এই সরকার চাইছে না যে এই যারা ইআরও যারা মানে ভুয়ো ভোটার ঢুকিয়েছে, যাদের কথা ছিল ডিলিট করা, তারা করেননি দীর্ঘদিন ধরে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতেও দিচ্ছেন না। দেখুন, 1950 সালে পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্টে পরিষ্কার নির্বাচন কমিশনের সাংবিধানিক যে পোর্শন অফ পাওয়ার দেওয়া আছে, তাতে তারা
যে এফআইআর করার নির্দেশ দিয়েছিল এটাও রাজ্য সরকার মানেনি। তাহলে রাজ্য সরকার চাইছে চুরিটা হোক, বহাল থাক। তাহলে এই দুটো সাংবিধানিক সংকট তৈরি হবে এবং এতে দুটো সাংবিধানিক প্রধান সংঘাতে জড়িয়ে পড়লো। এটা ফেডারেল স্ট্রাকচারের জন্য অত্যন্ত বাজে দিক। ধন্যবাদ সৌম্যদা। কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায় কথা বলছিলাম তার সঙ্গে, এবং এর পাশাপাশি ধন্যবাদ জানাবো খালিদ জামাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। ধন্যবাদ জানাবো নিউজ রুম থেকে সরাসরি ছিলেন ডেপুটি এডিটর শিলাদিত্যকেও। এবং এর পাশাপাশি ঠিক কি কি করার রয়েছে নির্বাচন কমিশনের, ঠিক কোন কোন পথে হাঁটতে পারে কমিশন, তা নিয়ে আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত বিচারপতি দেবাশিস করগুপ্তের সঙ্গে। আরো একবার তার প্রতিক্রিয়া শোনাবো। নির্বাচন কমিশন হচ্ছে সংবিধানের তৈরি করে দেওয়া একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশন হচ্ছে শেষ কথা। এখন নির্বাচন ঘোষিত হওয়ার আগেও প্রায় সারা বছর ধরে কোনো কোনো রাজ্যে সারা বছরই কাজ করতে হয় নির্বাচন কমিশনকে, এবং নির্বাচন কমিশন তার এই প্রক্রিয়াটাকে করে থাকেন রাজ্য, সংশ্লিষ্ট রাজ্য অথবা কেন্দ্রীয় কর্মচারীদের দিয়ে। এটা এক ধরনের ডেপুটেশন বলা যায়। কিন্তু এই কোনো কর্মচারীর বিরুদ্ধে যদি কোনো প্রশাসনিক বা সাংগঠনিক কোনো পদক্ষেপ নিতে হয়, সেক্ষেত্রে যেহেতু অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে সংশ্লিষ্ট রাজ্য সরকার অথবা কেন্দ্রীয় সরকার, কাজেই তাদেরকে রেকমেন্ড করতে হয়। এটা নির্বাচনের ঘোষিত হওয়ার আগে যদি হয় তাহলে এটা রেকমেন্ড হিসাবেই যায়।